আওয়ামী লীগ সরকারের পতনের পর 2009 সালে সংঘটিত হওয়া পিলখানায় বিডিআর বিদ্রোহের নেপথ্যের কারণ নিয়ে দেশ বিদেশে চলছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মেয়র, এমপিদের বিরুদ্ধেও মামলা হয়েছে। বেরিয়ে আসতে শুরু করেছে নানা তথ্য। এ অবস্থায় আগুনে ঘি ঢেলে দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর রেজাউল করিম। তার দাবি, এনটিএমসির সাবেক মহাপরিচালক, বর্তমানে আটক থাকা অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিজ্ঞাসাবাদের নামে 43 জন বিডিআর সদস্যকে হত্যা করেছেন। গত 24 আগস্ট রাতে বেসরকারি টিভি চ্যানেল আয়ে প্রচারিত তৃতীয় মাত্রা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম পিলখানা ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ বর্ণনাকালে এই অভিযোগ করেন। অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার চলাকালে জিয়াউল আহসান ছিলেন র্যাব 2-এর 2IC। তার নেতৃত্বে একটি ইন্টারোগেশন সেল গঠন করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের নামে 43 জন বিডিআর সদস্যকে হত্যা করেন জিয়া। পিলখানার ঘটনার সময়ে একটি ভিডিও আমাদের কাছে আসে, যেখানে দেখা যাচ্ছিল পিলখানার ভেতরে সেনা কর্মকর্তা গুলজারকে একটি কবর খুঁড়তে বাধ্য করা হয়। পরে সেই কবরের পাশেই তাকে গুলি করে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল। এই ভিডিও নিয়ে নেন জিয়াউল আহসান, ক্যাপ্টেন ফোয়াদ এর সাক্ষী। সাবেক এই সেনা কর্মকর্তার দাবি, জিয়াউল আহসানের কোনো যোগ্যতাই ছিল না, অথচ এসব অপকর্মের কারণে তাকে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়। তৃতীয় মাত্রার ওই অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। পিলখানা ট্র্যাজেডিতে জড়িতদের জিজ্ঞাসাবাদ করতে চাইলে সে সময় শেখ হাসিনার পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি, বরং যেসব অফিসাররা এই ঘটনার তদন্ত ও বিচার চেয়েছিলেন তাদের আলাদা তালিকা করা হয়। পিলখানা ট্র্যাজেডির পর সেনানিবাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ের ঘটনার বর্ণনায় রেজাউল করিম বলেন, ঘটনার পর আমরা শুধু এটুকু দাবি করেছিলাম, প্রধানমন্ত্রী এখানে আসতে ভয় পাচ্ছেন কেন, তার এসে ঘটনার ব্যাখ্যা দেওয়া উচিত। আমরা আমাদের দাবি তুলে ধরতে চেয়েছি, বলতে চেয়েছি, শুধু আমাদের অনুমতি দিন, জড়িতদের জিজ্ঞাসা করি, এটার সুষ্ঠু তদন্ত হোক। সেদিন প্রধানমন্ত্রীর সামনে আমরা যে কয়জন কথা বলেছি সবার নামের তালিকা করা হয়। পরবর্তীতে নানাভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছিল। ওই সময় এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত 35% ইসলামী উগ্রবাদীদের নিয়োগ দেওয়া হয়েছে। রেজাউল করিম বলেন, 2009 সালের 3রা নভেম্বর পিলখানার ভেতর থেকে তাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়। 7 থেকে 8 দিন জানতেন না কোথায় আছেন। চোখ খোলার পর দেখেন ডিজিএফআইয়ের কার্যালয়ে আছেন। তার সামনে বসা কর্নেল সালেহ, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসকে ও তাকে ইসলামী উগ্রবাদী বানানো হয়। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ব্যারিস্টার তাপসের অফিসে বোমা মারার, অথচ সেখানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। সেখানে এসির কম্প্রেসর বিস্ফোরিত হয়েছিল। এক পর্যায়ে মেজর রেজাউলের স্ত্রীকেও তুলে আনা হয়। 46 ব্রিগেডের সাবেক কমান্ডার রেজানুর খান তার বাবার সঙ্গেও অত্যন্ত খারাপ ব্যবহার করেন। এরপর 2010 সালের 4 অক্টোবর তাকে জেলে পাঠানো হয়, কিন্তু তাপসের অফিসে বোমা হামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ঔদ্ধত্য আচরণের অভিযোগ আনা হয়। 2014 সালের এপ্রিলে মুক্তি পান মেজর রেজাউল, কিন্তু এরপর কোনো চাকরি পাননি, কোনো ব্যবসাও করতে পারেননি। উবার চালিয়ে ও রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম পিলখানার ঘটনায় পুলিশ ও র্যাবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পিলখানা নিয়ন্ত্রণের পুরোপুরি সক্ষমতা থাকলেও সে সময় পুলিশ ও র্যাবে কার্যত কোনো ভূমিকায় রাখেনি। সেনাবাহিনীর অফিসাররা সরাসরি অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন তাদের অনুমতি দেননি বলেও অভিযোগ করেন 2009 সালে র্যাবে কর্মরত এই অফিসার। রেজাউল করিম বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি র্যাব 3-এ কর্মরত ছিলাম। র্যাব 3কে পিলখানার হাসপাতাল গেট বলে পরিচিত নিউ মার্কেট এলাকায় মোতায়েন করা হয়। তিনিও সেখানে ছিলেন। যখন দেখেন বিডিআরের সদস্যরা গুলি করছে, তখন রেজাউল র্যাব 3-এর কমান্ডার কর্নেল জাকির ও র্যাবের এডিজি রেজানুর খানকে ফোন করে সব খুলে বলেন। জাকির খুব ক্ষুব্ধ হন। রেজানুর খান ফোন করে আমাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে প্রত্যাহার করে নেন। সেখান থেকে চলে আসার পর বেলা 3টার দিকে সবাই আবাহনী মাঠে জড়ো হন। সবার একটাই দাবি ছিল, পিলখানায় যেন অপারেশন চালানো হয়। 46 ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল হাকিম সেখানে সবাইকে বললেন, অপারেশন হবে, তবে এখনও অনুমতি আসেনি। এক পর্যায়ে হাকিম পালিয়ে যান।
পরে সবাই সেনানিবাসে চলে যান। সন্ধ্যায় শুনেন কামরাঙ্গীরচর এলাকায় সেনা কর্মকর্তাদের লাশ পাওয়া যাচ্ছে। সন্ধ্যায় সেখানে গিয়ে প্রথম ক্যাপ্টেন মাঝহারের লাশ গ্রহণ করেন তৎকালীন সেনাবাহিনীর মেজর রেজাউল করিম। এরপর কর্নেল জাহিদ, যিনি তৎকালীন আইজিপি নূর মোহাম্মদের মেয়ের জামাতা ছিলেন, তার লাশ পান। ঘটনা ঘটার সময় আইজিপি নূর মোহাম্মদও র্যাবকে অনুমতি দেননি, অথচ পুরো পিলখানা নিয়ন্ত্রণে নেওয়ার মতো সক্ষমতা র্যাবের ছিল বলে দাবি করেন বিডিআর বিদ্রোহের সময় র্যাব 3-এ কর্মরত সেনা কর্মকর্তা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।